নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 5:30। এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে, তাই বলছি সবার কাছে অনুরোধ করছি যে ব্লগটা কিন্তু পুরোটা দেখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামে কিভাবে ষষ্ঠী পুজো হয়। আর এই ষষ্ঠী পুজোটা মূলত দুর্গা ষষ্ঠীর থেকে 1 মাস আগেই হয়। তো চলুন তাহলে আজকের কাজকর্মগুলো শেষ করে তারপর আপনাদের সাথে পুজোর ভিডিওটা শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে পড়েছি 5:30টার সময়। আর আজকে ছিল সোমবার, তো আজকে ছেলে টিউশন নেই, তাও তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ একটু কাজ বেশি আছে আর পুজো করতে না অনেকটা টাইম লেগে যাবে। তারপর একটু আমি বাইরেও যাব, একটু দরকার আছে, তো সেই জন্য তো এই যে সকালে উঠে বাসি ঝাঁটটা দিয়ে চলে এলাম। আর ছাদের উপরটা ঝাঁট দিয়েছি, নিচেরটা ঝাঁট দিয়ে তারপর সামনেরটাও ঝাঁট দিয়ে দিলাম। সামনে উঠানে ঝাঁট যে দিয়েছি সেটার আর ভিডিও করিনি। তো ঝাঁট দিয়ে এই যে চলে এসেছি, বাবাকে চা করে দিলাম। বাবাকে চা করে দিয়ে তারপর রুটি করতে বসে গেলাম। আর আজকে কাজগুলো একটু ঝটপট শেষ করতে হবে, কারণ আজকে ওই যে বললাম পুজো করতে না আমার অনেকটা টাইম লাগবে, তো সেই জন্যই আজকের কাজগুলো একটু ঝটাপট শেষ করে দেবো। তো রুটি তো আমাকে করতেই হবে। সকালবেলা রুটি না করলে মানে আমাদের ঘরে তো প্রত্যেক দিন সকালে একবার রুটি করতে হয়, আবার রাত্রে একবার রুটি করতে হয়, কারণ মানে রাতে রুটি সকালে খায় না, আবার মানে বাসি রুটিটাই কেউ খেতে চায় না। কেউ বলতে বাবা মা কেউই খায় না, তবু থেকে গেলে মাঝে মাঝে মাকে একটু গরম করে দিই। কিন্তু বাবার জন্য তো আমাকে রুটি করতেই হয়, কারণ বাবা কখনোই বাসি রুটি খায় না, আর বাবাকে দেওয়াও হয় না বাসি রুটি কখনো, কারণ যদি অ্যাসিড হয়ে যায়, যেহেতু ওনার একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তো সেই জন্য আর আমাদের মানে সেটার দিকে একটু সচেতন থাকতে হয়। তো তারপর এই যে রুটিটা করে নিলাম, রুটিটা করে নিয়ে তারপর আলু আর কুঁদলিটা ভেজে নিলাম। আর এদিকে ভাজাটা বসিয়ে দিই। ভাজাটা হয়ে যেতে যেতে আমি ছেলেকে তুলবো, কারণ সে এখনও ঘুম থেকে ওঠেনি। আর আজকে তো সোমবার, তো তার জন্য তার টিউশন একটু দেরি করেই আছে, তো সেই জন্যই ওর উঠতে দেরি হবে। আলুটা ভাজা বসিয়ে দিয়ে ছেলেকে তুলে দিয়ে এলাম। ও তো সকালবেলা ঘুম থেকে উঠতে হলে ওর যেন বিরক্ত, অথচ যেদিন 5:30টার সময় টিউশন থাকে সেদিন এক ডাক দিলেই সে ঘুম ভেঙে যায়। এই 7:30টার সময় যেদিন টিউশন থাকে সেদিন যে কতবার ডাকতে হয় ঠিক নেই। মানে সকালবেলা ঘুমটা মানে ভেঙে যায়, কিন্তু তারপরে যে ঘুমটা লেগে যায় না, আর ভাঙতে চায় না ওর, এমন একটা ব্যাপার। তো যাই হোক, তো আলুটা ভেজে নিয়েছি। আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ও রেডি হচ্ছে, টিউশন যাবে। আর আমি এদিকে আলুটা ভেজে এই যে চলে এসেছি বিছানাটা গোছাও বলে। বিছানাটা গুছিয়ে ঘরটা কোনো রকম করে আজকে গুছিয়ে নিই, খুব বেশি গোছাতে টাইম হবে না। আর তারপর আমি যাব ঘরটা মুছে নেব। ঘরটা গুছিয়ে নিয়ে তারপর ঘরটা মুছবো, ন্যাতা দেবো, অনেকটা কাজ আছে। তারপর তো পুজো করতে বলছি না, পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগবে, কারণ এই পুজোতে অনেক কিছু গোছাতে হয়, তারপর পুজোটা করতে হয়। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুজো হয় আমাদের ষষ্ঠী পুজোটা। তো এই যে চলে এসেছি, ঘরটা গুছিয়ে নিলাম। আগে বিছানাটা গুছিয়ে নিই। আর ঘরের মধ্যে বিছানা যদি এলোমেলো থাকে না, আমার মাথাটা যে কী খারাপ হয় আমি বলতে পারবো না। আমি সব সময় মানে যত কাজের মাঝেই থাকি না কেন, বিছানাটা যেন আমার এভাবে টান টান করে গোছানো থাকে, তবেই না আমার কাজের মানে এনার্জি পাই। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, জানেন তো। মানে যদি ঘরের মধ্যে অগোছালো থাকে, আমাকে যদি অন্য কাজ করতে বলে না, আমার মনটা এখানেই পড়ে থাকবে, মনে হবে কখন গিয়ে ঘরটা গোছাবো, তারপর না এই কাজগুলো করব। তো এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি, তারপর বিছানাটা তুলে নিয়ে এই যে ঘরটা মুছবো বলে চলে এসেছি। আর ঘরটা মুছবো, আর ওই কোণটাতে না আমাদের পুজো হতো, মানে যেখানে আমি টুলটা রাখি, তো সেই কোণটায় পুজো হতো। তো সেই জন্য ভাবলাম যে এইখানে পুজো করব। তো ভেবেছিলাম প্রথমে এখানে পুজো করব, তার জন্যই এটাকে সরিয়ে আমি দিয়েছিলাম, মানে টুলটাকে সরিয়ে দিয়েছিলাম, আর তারপর চেয়ারটাও সরিয়ে দিয়েছিলাম। কিন্তু পরে না এই জায়গাটা এত কজাগ হয়ে যাচ্ছে, তারপর এইখানে ফ্রিজ, এখানে মাছ মাংস সবই রাখা হয়, আর এই ঘরের মধ্যে পুজো করতে না আমার নিজেরই কেমন একটা লাগলো। তো সেই জন্য ভাবলাম যে না, সামনের যেখানে আমার ঠাকুর আছে, তো তার নিচেই পুজোটা করব। তো প্রথমে যেহেতু ভেবেছিলাম এখানে পুজো করব, সেই জন্য টুল আর চেয়ারটা সরিয়ে দিয়েছিলাম। দোকানের জিনিস রাখতেও না আমার কেমন লাগে, যেহেতু ফ্রিজটা আমাদের ঘরের মধ্যেই আছে, মাছ মাংস সবই ঢুকছে, তার মধ্যে দোকানের জিনিস, কিন্তু কিছু করার নেই। যতদিন না ওটা আমার মানে রান্নাঘরটা ঠিক কাজ হচ্ছে, ততদিন এখানেই রাখতে হবে। আর
আমরা তো বললে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে না, আমাদের যেভাবে পরিস্থিতি আমাদেরকে সেভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে। তো কথা বলতে বলতে দেখুন ঘরটা প্রায় মোছা হয়ে গেছে, ঘরের ভেতরটা মুছে নিয়েছি। এবার এই যে চলে এসেছি বাইরেরটা মুছবো বলে। তো এই যে বাইরেরটাও মোছা হয়ে গেল। যখন মুছছিলাম তখন আমার এক দিদা শাশুড়ি এসে জিজ্ঞেস করছে, মানে বলছিল যে আজকে সবাই মিলে একটু ফিস্ট করবে, খিচুড়ি করবে, যেহেতু সোমবার প্রায় সবাই নিরামিষ খায়, তারপর ষষ্ঠীর ওপরে সবাই নিরামিষ খাবে। তো সেই জন্য, আর এমনিতে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কখন যে বৃষ্টি পড়ে যাচ্ছে কখন রোদ বেরিয়ে পড়ছে এরকম একটা ওয়েদার। তো সেই জন্য বললো, সবাই বললো যে তাহলে খিচুড়ি ফিস্ট করবে। আনলাম আমারও ভালো হয়েছে, কারণ যদি রান্নাবান্না না করতে হয়, আমি যেখানে যাব বলছিলাম সেটাও যাওয়া হয়ে যাবে আর আমার পুজোটাও হয়ে যাবে। তো সেই ভেবে বললাম ঠিক আছে করে ফেলো। কিন্তু বাড়িতে যখন ফোন করে জিজ্ঞাসা করলাম যে এরকম ফিস্ট হবে, খিচুড়ি থাকবে কিনা, খাবে কিনা, প্রথমে না বললো, তারপর আবার ফোন করে বললো যে না থাকবে। ওদের ইচ্ছে যখন যায় যেরকম হয়। প্রথমে ভেবেছিলাম যে না রান্নাবান্না করে তাহলে আজকে আর যাওয়া হবে না হয়তো, কারণ পুজো করতে অনেকটা টাইম চলে যাবে, তারপর রান্নাবান্না তো যাওয়া হবে না হবে, সেই জন্য আমি একটু না টেনশানে ছিলাম। আর যেতে আমাকে হবে, কারণ আজ আমার ফার্স্ট কুরিয়ার সার্ভিস, মানে আমি যে অনলাইনে বিজনেস স্টার্ট করেছি তার কিন্তু আজ ফার্স্ট কুরিয়ার ছিল। মানে এতদিন পরে একটা অর্ডার পেয়েছি, তো আমাকে কুরিয়ার করতে যেতে না একটু দূরে যেতে হবে। ওদের কাছে বলেছে প্রথমে যেতে, তারপর ওরা নাকি বাড়ি থেকে এসে নিয়ে যাবে, এই কথা বলেছে। তো আমার সাথে সেভাবে কোনো কথা হয়েছিল না, শুধু ফোনে যোগাযোগ হয়েছিল। তো আজকে গেলে পুরো কুরিয়ার, মানে যেখানে কুরিয়ার হয় তো সেখানে অফিসে গিয়ে আমি একটু কথা বলে আসতে পারবো, সেজন্যই যাব। তারপরে এই যে ঘরটা মুছে নিয়ে নেতা দিয়ে দিলাম। নেতাটাও যেহেতু আমাদের বুধবার দেওয়া হয়, আজকে কিন্তু সোমবার দিয়ে দিলাম। ভাবলাম যে যখন বাড়িতে পুজো হবে তো দিয়ে দিই। এখন পরপর তো দুদিন পুজোই আছে, আজকে হচ্ছে তোমার ষষ্ঠী, কাল হচ্ছে সপ্তমীতে আমাদের অরন্ধন হয়, তারপর অষ্টমীতে রাধা অষ্টমী। তো সেই জন্য ভাবলাম যে না তাহলে নেতাটা দিয়েই দিই। নেতা দিয়ে তারপর চান টান করে এই যে চলে এলাম। চান করে চলে এসেছি, এবার মাথায় সিঁদুরটা ছুঁয়ে নিয়ে তারপর যাব পুজোর জোগাড় করতে। তো আপনারাও সবাই আমার সাথে চলুন, আমাদের কিভাবে ষষ্ঠী পুজো হয়, মানে আমাদের গ্রামে কিভাবে ষষ্ঠীর পুজো হয় তো সেটা দেখিয়ে দেব। এই ষষ্ঠী পুজোতে না অনেকে আবার পিঠে পায়েস করেও দেয়, কিন্তু আমি না কোনোদিন শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমাদের ঘরে কোনোদিন পিঠে পায়েস করে দেওয়া দেখিনি। এমনকি আমার বাপের বাড়িতেও কিন্তু পিঠে পায়েস করে দেওয়া দেখিনি, কিন্তু আমার যে মামার বাড়িতে সেখানে আবার পিঠে পায়েস করে দিত। তো আমার এক যা দেখেছি পায়েস করে দেয়, তো আমাদের ঘরে দেওয়া হয় না। তো সেই আমার এক যাকে দেখেছিলাম ও কিন্তু দেয়। আমারও ইচ্ছে আছে একবার মাকে ভোগ দিয়ে পুজো করব। তো এবারেরটা হলো না, দেখি সামনে বছর যদি হয়, কারণ এবছরে মানে এবারেরটা একটু কাজ আছে বললাম, তো যেতেই হবে আজকে। তো সেই জন্য মাকে বললাম যে মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, পরে সামনে বছর যেটা বলেছিলাম তো সামনে বছর আমি করব। তো এই যে বাড়িতে যখন পুজো হবে তো একটু আলপনা দিয়ে দিলাম। আর এই যে চালের জল, মানে চালের যে গুঁড়োটা আতপ চাল ভিজিয়ে ওটাকে বেটে নিয়ে এসেছি, এই জলটাও কিন্তু পুজোতে রাখবে, তো তার জন্য আমি অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক নিয়ে চলে এসেছি আলপনা দেবো বলে। একটা সিম্পল ডিজাইন করে দিয়েছি, যদিও আমি একটু আলপনা দিতে পারি কিন্তু আর বেশি দেব না, কারণ বেশি টাইম নেই হাতে, সেই জন্য একটুখানি জাস্ট একটা বর্ডার ডিজাইন করে রেখে দিলাম। তারপরে এই যে পুজোর মেন জিনিস, এই জিনিসটা ছাড়া কিন্তু পুজো হয় না, মানে এই জিনিসগুলো ছাড়া কিন্তু পুজো হয় না। এখানে প্রায় 9 রকম 10 রকমের পাতা আছে, তো সব পাতার নাম আমি জানিও না ঠিক মতো, আর এগুলো তো আমাদের আঞ্চলিক ভাষায় অনেক রকমের নাম আছে। বিশেষ করে এই যে ষষ্ঠী কচু যেটা ছিট দেওয়া আছে ওটা আছে, কালো কচু আছে, তারপর ধান গাছ আছে, কলমি গাছের শাখা আছে, তারপর আরও কেয়া গাছ আছে, তারপর একটা কুল গাছের পাতা আছে। তো এরকম মিলিয়ে প্রায় 10 রকমের মতো 10-12 রকমের পাতা হয়। তার সঙ্গে একটা আমরা ওই আর একটা বাঁশ পাতার মতো একটা ডোম ঘর থেকে দিয়ে যায়, তো ওরা প্রতি বছর এটা দিয়ে যায়। তারপর তার বদলে ওরা চাল আর পয়সা নিয়ে যায়, তো ওটা কিন্তু মাস্ট দিতে হবে।
তো ওটাও দেওয়া আছে। তো ওটা একটা ওই যেরকম আমরা দুর্গাপুজোর সময় মাটি দিই মাকে, তো তার জন্য পতিতালয় থেকে মাটি আনতে হয়, এটাও ঠিক সেরকম একটা নিচু জাতের সাথে একটা উঁচু জাতের মেলবন্ধন। আমাদের জাতপাত ভেদাভেদ উৎসবের মাঝে সব কিছুই কিন্তু বিলীন হয়ে যায়। উৎসবে কোনো জাত নেই পাত নেই, আর ছোট জাতের জিনিস ছাড়া কোনো উৎসবই কিন্তু হয় না। এখানে কোনো জাত পাতের কিন্তু কোনো ভেদাভেদ নেই, ভগবান তো সবার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। পাতাগুলো সব ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার ফলগুলো কেটে নেব। এই যে নারকেলটা ছাড়িয়েছিলাম, এই নারকেল থেকে কিন্তু দুটো নারকেলের এরকম মানে শাঁখা করার জন্য এরকম একদম রাউন্ড করে, মানে একদম গোল আকার করে কিন্তু তুলতে হবে। এটা একটা মাস্ট পরীক্ষা। যারা তুলতে পারে তারা কিন্তু খুব সুন্দর করেই তুলতে পারে, আর যারা তুলতে পারে না তাদের কিন্তু খুব অসুবিধা হয় এরকম গোল করে শাঁখার মতো তুলতে। তো আমি যাই হোক পারি, মানে শিখে গেছি আর কি, এত বছরের সংসার তো, তাই আস্তে আস্তে সবই শিখে গেছি। তো সেই জন্য ওই যে দেখলেন গোল গোল করে দুটো আমি কেটে নিয়েছি, দুটোই লাগবে এরকম গোল গোল শাঁখার মতো। তারপরে এই যে ফলমূলগুলো কেটে নিই, আর এর মধ্যে কিন্তু বাতাবি আর আখটা কিন্তু মাস্ট দিতে হয়। মানে বাতাবিটা তো মানে একটা সিজন ফল, এই সময় বাতাবিটা হয়, তো সেই জন্য বাতাবিটা কিন্তু দিতে হয়। তো একটা বাতাবি পুরো কাটবো ভাবছিলাম, কিন্তু কাকিমা বললো ওটা রেখে দাও, আমার ঘরে বাতাবি কেটেছি, এইটা থেকে নিয়ে নাও। পুরোটা বাতাবি কাটবে, বেকার নষ্ট হবে, কেউ তো খাবে না এখন, কারণ খিচুড়ি খাবে, অতটা বাতাবি কেউ খেতেও চাইবে না। তো পুজোর আগে আমি খাবার কথা বলছি। যাই হোক, ঠাকুরকে ভোগ দিলে সবই সেটা মানুষেরই ভক্ষণ হয়, কতটা ভগবান খায় জানি না। তো শুধু ভগবানের দৃষ্টিপাতটাই যথেষ্ট, ওটাই ওনার দৃষ্টিপাতেই আমাদের ওটা প্রসাদ হয়ে আসে। তো সেই জন্য কাকিমা আবার একটুখানি বাতাবি দিয়ে গেল। আর এই যে আমি বাতাবিটা আমার একটা দেওরের মেয়েকে আনতে পাঠিয়েছিলাম, ও নিয়ে এলো, তার সাথে টুকাই এসছে। টুকাই এসে বলছে বাতাসা নাও, বাতাসা খাবে, যে মা বাতাসা খাবে? আমি বললাম না রে কত, বাতাসা আমি এখন খাবো না, পরে খাবো, তুই যা। তো বলতে যাই হোক চলে গেছে, আমাকে একভাবেই বলেছে বাতাসা খাও, যে মা বাতাসা খাও। আর ওকে তারপর ওরা চলে যেতে ফল টল কেটে পুজো করতে বসবো এবার। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই যে পাতাগুলো নিয়ে চলে এসেছি, তারপরে এরকম একটা অপরাজিতার লতা নিয়ে ওটাকে বেঁধে দিতে হবে। তারপর এরকম ঘট বসাতে হবে। তো ঘট বসানোর জন্য আমার কোনো মন্ত্র জানা নেই, আমি এরকমই ভগবানকে ডেকেই বসিয়ে দিলাম ঘটটা। ঘটের মধ্যে জল নিয়ে তাতে একটা 5 টাকার কয়েন দিয়েছি, আর আম পাতাটা দিয়ে ওর মধ্যে একটা গোটা সুপারি রেখে দেবো। ব্যাস হয়ে গেল ঘট আমার। এবার ঘটটা বসিয়ে দেবো। আর দুপাশে দুটো এরকম নারকেলের গোল দিয়ে, মানে শাঁখার মতো যে বানিয়েছিলাম, ওখানে রেখে দিয়ে তার মধ্যে শসা আর তার উপরে বাতাসা দিয়ে দিতে হবে। তারপরে এই যে ছিট কাপড়টা নিয়ে এসেছিলো, এই কাপড়টা পরানো হলো, মানে বস্ত্র দেওয়া হলো, তো সেটাই। তারপর এই যে লক্ষ্মী ঠাকুরকে নামিয়েছি। তো এই দিন কিন্তু লক্ষ্মী ঠাকুরকে নামানো হয়। আসলে উদ্দেশ্য কিন্তু মানে দেবী লক্ষ্মীকেই পুজো করা হয়। দেবী লক্ষ্মী বলুন দুর্গা বলুন সবই তো একজন, তো সেই হিসেবেই পুজোটা করা হয় আর কি। তো তারপর বলছিলাম না চাল বাটার যে জলটা, এই চাল বাটার জলটাও কিন্তু পুরোটা ছিটিয়ে দিতে হয় ওখানে। তারপর ওটা রেখে দিলাম চাল বাটার জলটা। তারপর যেমন ফুল ধূপ দীপ ধুনো সব জ্বালিয়ে পুজো করা হয়, তো সেরকমই এবার পুজোটা করে নেব। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু শালুক ফুল দিতে হয়। শালুক ফুলটা কিন্তু মাস্ট, আজকের দিনে শালুক ফুলটা কিন্তু সত্যি বলতে মাস্ট। তো আমি ধূপ দ্বীপ সবই জ্বালিয়ে নিয়েছিলাম, একটু আরতি করে নিলাম।
তারপর উপরে পুজোটাও কমপ্লিট করে দিলাম। উপরে পুজো কমপ্লিট করে নিয়ে এই যে একটু কর্পূর একটু জ্বালিয়ে নিয়েছি। বাড়িতে কর্পূর জ্বালানো কিন্তু খুব ভালো, তাই বলে দিলাম আপনাদেরকে, পারলে আপনারাও কর্পূর জ্বালাবেন। আর আমার পুজোটা মোটামুটি কমপ্লিট। আর আজকের ব্লগটা আর বড় করব না, এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।